আমি মেইনলি কিছু জেনারেল ডিসকাশন আজকে আপনাদের সাথে করব। তো এখান থেকে আমরা যেটা দেখব, একটা সিএ স্টুডেন্টের কি অবজেক্টিভ থাকা উচিত, একটা ফার্মের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে, স্টাডি লিভ এবং আদার লিভ নিয়ে কথা বলবো, ড্রেস কোড নিয়ে কথা বলবো। এখন তো আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া খুবই জরুরি। আমারই সঙ্গে কাজ করতে একটা ছেলে গত 1-1.5 বছর আগে ফার্মে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। সো হেলথ কনসিয়াস হওয়া খুব জরুরি। এরপরে আমি এই পয়েন্টটার সঙ্গে যে যোগ করছি, আমরা ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কমিউনিকেশন বা ডিলিং করব, আমাকে একটা কাজ অ্যাসাইন করলে সেগুলো সেটা কিভাবে আমরা ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি ডেলিভারি দিব, এই জাতীয় কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। আপনি যখন সিএ পড়তে আসবেন, যদিও আপনারা এখনো আসলে একাডেমিক স্টুডেন্ট, যখন আমি সিএ পড়তে আসবো মানে যখন আপনি ফার্মে আসবেন, তখন মাথায় রাখতে হবে যে আপনি স্টুডেন্ট, বাট আপনি হচ্ছে একজন প্রফেশনাল স্টুডেন্ট। আপনার চলনে বলনে, আপনার অ্যাটিটিউডে, সবকিছুতে এই প্রফেশনালিজম তুলে ধরতে হবে। কারণে অকারণে আপনার রিয়াক্ট করা যাবে না, ধৈর্য ধরতে হবে। আবার অল্পতে ডিপ্রেসড হওয়া যাবে না, অল্পতে এক্সাইটেড হওয়া যাবে না। সো আমাদের ইসলামে যেমন বলে, আপনাকে অ্যাটলিস্ট মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সহজ কথা হচ্ছে, আপনাকে প্রত্যেকটা জিনিস প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। কোনো জিনিস পার্সোনালি নেওয়া যাবে না, প্রফেশনালি নিতে হবে। তো আপনার সবসময় আপনি যখন একটা ফার্মে আসবেন, আপনার থিঙ্কিংটা বা আপনার অ্যাটিচিউডটা এমন থাকা উচিত যে আমি এই যে ফার্মে আসছি, এই ফার্মে সব স্টুডেন্টদের আমি রোল মডেল হতে চাই। আমি এমন ভাবে নিজেকে তৈরি করতে চাই, আমার পরে যারা সিএ পড়তে আসবে, ওরা আমাকে স্ট্যান্ডার্ড ধরবে, আমাকে বেঞ্চমার্ক ধরবে, আমাকে ফলো করবে, আমাকে টার্গেট করে তার লাইফের গোল সেট করবে। এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। সো এরকম ভাবে তৈরি করতে হয়ে গেলে কি করতে হবে, আমারও সামনে একজন রোল মডেল থাকতে হবে। সো এরকম একটা রোল মডেল আমাকে বাঁচতে হবে। প্লাস আমার কি থাকতে হবে, একটা টার্গেট সেট করা থাকতে হবে শুরুতেই। কিন্তু খুব সহজে অ্যাচিভেবল এমন টার্গেট সেট করা যাবে না। আপনি যদি এরকম করেন, আচ্ছা ঠিক আছে, আমার আর্টিকেলশিপের মধ্যে সার্টিফিকেট লেভেল আর প্রফেশনাল লেভেলের অর্ধেক হলেই হবে, বা সর্বোচ্চ প্রফেশনাল লেভেল হলেই হবে। দেখবেন যে আপনার অনেকের সার্টিফিকেট লেভেলই শেষ হবে না, অনেকের প্রফেশনাল লেভেলের অর্ধেকও শেষ হবে। তো সব সময় আপনার টার্গেট রাখতে হবে যে আমি আর্টিকেল শিপের মধ্যে সিএ পাস করব, এর কোনো ব্যত্যয় করা যাবে না। সো আপনি যদি এরকম ফার্ম ডিটারমিনেশন নিয়ে আগান, দেখা গেল হয়তো আপনি আর্টিকেল শিপের মধ্যে পাস করে গেছেন, অথবা ফাইনাল লেভেলের একটা দুটো কোর্স বাকি আছে, অথবা সেকেন্ড লেভেল পাস করে ফেলছেন। এরকম না হলে যেটা হবে, মানে আপনার যদি খুব স্ট্রং ডিটারমিনেশন না থাকে, খুব ফার্ম, মানে একদম স্ট্রিক্ট টার্গেট যদি না থাকে, তাহলে যেটা হবে, আপনি আসলে এসেই একবার ফেল করা শুরু করলে আপনি ভেঙে পড়বেন, অন্যদের সঙ্গে স্রোতে গা ভাসিয়ে দিবেন। আলটিমেটলি চিন্তা করবেন, আরে সাবজেক্ট ওয়াইজ পাস, একদিন না একদিন তো সিএ পাস করবোই। তো আপনি আজকে সিএ পাস করা আর 10 বছর পরে সিএ পাস করা, তো এর ইয়ে আছে না, টাইম ভ্যালু অফ মানি আছে না, কস্টিং আছে না, অপরচুনিটি কস্ট আছে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সব সময় আপনাকে কি করতে হবে, খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। ফার্মে আগে চলে যাবেন না, লেটে আসবেন না, কারণে অকারণে পার্সোনাল কাজে বেরিয়ে যাবেন না, এরকম কাজ করবেন না। আপনাকে ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে হবে। যখন ফার্মে থাকবেন, সরি, ফার্মের যে অফিস আওয়ার সেটা আপনি স্ট্রিক্টলি মেনটেন করবেন। যখন আপনি ক্লায়েন্টে যাবেন, ক্লায়েন্টের যে অফিস আওয়ার সেটা মেনটেন করবেন। পরের যেটা দুইটা টার্ম আছে, যে টিম কোহেসিভনেস আর গোল কনগ্রুয়েন্স। আপনারা যারা
অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট কোর্স পড়েছেন বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্স করেছেন, তাদের এই জিনিসগুলো পড়ার কথা। টিমের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, আর টিমের গোল যদি এক একজনের গোল যদি এক একটা হয়, তাহলে টিম হিসেবে আপনার যেটা অ্যাচিভ করা সেটা আপনি করতে পারবেন না। সেই জিনিসটা থাকতে হবে। আর মাথায় রাখবেন, আপনি সিএ পড়তে আসছেন, আপনি কিন্তু কেরানি হতে চান না। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি সিইও হবেন, এমডি হবেন, সিএফও হবেন। তো আপনাকে কি করতে হবে? আপনাকে বড় একটা টিম অথবা একটা অর্গানাইজেশন আপনাকে চালাতে হবে। তো আপনি শুধু নিজে কাজ করতে পারেন এটা কিন্তু শেষ কথা না। এজ এ লিডার আপনি অন্যকে দিয়ে কাজ তুলতে পারেন, অন্যকে দিয়ে কাজ করাতে পারেন, সেই যোগ্যতা, এই লিডারশিপ স্কিল বা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। এমপ্যাথি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে আপনার টিম মেম্বারদের প্রতি এমপ্যাথেটিক হতে হবে। অন্যের খারাপ সময়ে তার পাশে দাঁড়াতে হবে, তাকে হেল্প করতে হবে। আপনি যদি একজনকে তার খারাপ সময়ে সাপোর্ট না দেন, আপনি ধরে নিতে পারেন আপনার খারাপ সময়েও আপনি তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন না। তো এই জিনিসগুলো আসলে, এই এমপ্যাথি যেটা বলি, আমাদের বিদেশে ছোটবেলা থেকে এটা বাচ্চাদের শেখানো হয়, আর আমরা শিখি বুড়ো বয়সে এসে, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন তো ইমোশনাল ইন্টেলিজেন্সের ভালো ভালো বই বাংলায় অনুবাদও পাওয়া যায়, যদিও আমাদের দেশের অনুবাদ তো ভালো না। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের বই যদি কেউ এখনো না পড়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব যত দ্রুত পারেন পড়ে ফেলেন। এটা আপনার কর্মজীবনে, আপনার প্রফেশনাল লাইফে খুব দরকার। আমাকে যে কাজ অ্যাসাইন করবে, আমি সেটা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব ডেডলাইনের মধ্যে করার জন্য। আর যদি না পারি তাহলে আমার কাছে অবশ্যই স্যাটিসফ্যাক্টরি রিজন বা এক্সপ্লানেশন থাকবে, যেটা আমি আমার ইমিডিয়েট সিনিয়র বা আমার যে সুপারভাইজার বা আমার যে ম্যানেজার বা ডিরেক্টর বা পার্টনার, তাকে আমি যেন কনভিন্স করতে পারি। এবং আমার সব সময় টার্গেট থাকতে হবে সিএ যত দ্রুত সম্ভব পাস করার, সেটা আবার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আদারওয়াইজ আমার অনেক দেরি হয়ে যাবে। তো এখন তো সিএ সম্পর্কে মানুষ জানে। এখন তো, এখানে তো মেয়েরাও আছে। বিয়ের বাজারে একটা পাশ করা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মেয়ের বাবার কাছে যে ভ্যালু, একজন হাফ বা না পাশ করা ছেলের কিন্তু সেই ভ্যালু হবে না। যেমন এখানে আমি যদি আমার নিজের লাইফের কথা বলি, যদি খুব হাস্যকর হবে। আমার বয়স হয়ে গেছে, অনেক 40 পার হয়ে গেছি, আমার দুইটা বেবি আছে। আমি দেখতাম যে বড় ভাইরা বিয়ে করতে যায় গাড়ি ভাড়া করে নিয়ে। তা আমি বলতাম যে আমি নিজের গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে চাই। সো আমি 11 সালের অক্টোবর মাসে ইবিএল এ জয়েন করি, এবিভি হিসেবে, এক্সিকিউটিভ হিসেবে। সো ওখানে এক্সিকিউটিভ লেভেলে শুরু থেকে গাড়ি দেয়। তো আমি, আমার টার্গেটই ছিল যে আমি চাকরি শুরু করব উইথ এ কার। সো সেটা আমি শুরু করেছি, এবং 12 সালে যে নিজের গাড়ি নিয়ে যেই আমি আসলে বিয়ে করছি। অবশ্য যার যেমন আমার ছেলে মেয়ের তো জন্মের পর থেকে দেখতেছে বাবার গাড়ি আছে। যার যে জন্মের পর থেকে গাড়ি দেখতেছেন, সে আমার এই ইমোশনটা বুঝবেন না। আর যে কখনো যার নিজের প্রাইভেট কার নাই, সে ফিলিংসটা হয়তো কিছুটা হলেও বুঝবে। তো এরকম অনেক কিছু আপনি করতে পারবেন, কিন্তু আপনি যদি দেরি করে পাশ করেন, অনেক জিনিস আপনি চাইলেও করতে পারবেন না। দেখবেন আপনার ফ্রেন্ড পাশ করে যেটা করতেছে, আপনার তাকে দেখলে একটু হলেও খারাপ লাগবে। সিএ ফার্ম কিন্তু একটা ফর্মাল অর্গানাইজেশন না, যেখানে সব ধরনের ডিপার্টমেন্ট, এইচআর থেকে শুরু করে সব ধরনের ডিপার্টমেন্ট আছে, এরকম কিন্তু একটা সিএ ফার্ম না। সো সিএ ফার্মে মোটামুটি এইচআর অ্যাডমিন একসঙ্গে থাকে, আর তেমন কোনো অ্যাকাউন্টসে দু একজন হয়তো থাকে, আর তেমন কেউই থাকে না। তো পার্টনারকে কি করতে হয়? আসলে যারা সিনিয়র, মানে চাইলেও সে সব সময় সব জিনিসের একদম ভিতরে ঢুকে কে সঠিক আর কে বেঠিক এটা তার পক্ষে বের করা খুব কঠিন কাজ।
তো সে কি করে, তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সিনিয়রের কথার উপরেই ম্যাক্সিমাম টাইমে তাকে নির্ভর করতে হয়। তো সিএ ফার্মে আসলে আসলে আপনার যে জব ইনচার্জ সুপারভাইজার বা ম্যানেজার তার ইনস্ট্রাকশন ফলো করা আপনার জন্য খুবই জরুরি। বাট তার অর্থ এইটা না যে আপনি তার কাছে নিজের স্বকীয়তা বিকিয়ে দিবেন। আপনি তার সঙ্গে ডিবেট করতে পারেন, কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে পারেন, বাট তাকে আন্ডারমাইন না করে, তাকে হেয় না করে। আবার সে আপনার কাছে বারবার অযৌক্তিক জিনিস আপনার ঘাড়ে চাপিয়ে দিবে সেটাও আপনি মেনে নেবেন তা না। বাট এখানে আপনাকে খুব ট্যাক্টফুল হইতে হবে। আপনার অ্যারোগেন্স বা ডিসরেসপেক্ট এইটা যদি আপনি সিনিয়রের কাছে শো করেন সিএফ পড়তে এসে, আপনার লাইফ কিন্তু হেল হয়ে যাবে। সে আপনাকে ভালো কাজে নিবে না, আপনাকে ইচ্ছা মতো খাটাবে, ক্লাসের আগে ঠিক মতো ছুটি পাবেন না, পরীক্ষার আগে ঠিক মতো ছুটি পাবেন না, এরকম বিভিন্ন ঝামেলায় সে আপনাকে ফালার চেষ্টা করবে। বরং আপনার উচিত হচ্ছে এরকম টাফ সিনিয়র আর আন্ডারে পড়লে, আমি যেটা নিজের লাইফে করেছি বা আমি সবাইকে যেটা বুদ্ধি দেই, ওই সিনিয়রের সঙ্গে আপনি আরো মন দিয়ে কাজ করবেন। কাজ করে ওই আমি বলি যে সিনিয়রকে পঙ্গু করে ফেলবেন। পঙ্গু করা কিরকম, যে আপনি এমন ভালো ভালো কাজ করবেন, আপনার উপরে তার ডিপেন্ডেন্সি মারাত্মক ভাবে বেড়ে বেড়ে যাবে, আপনাকে ছাড়া তো চলবেই না, এমন অবস্থায় নিয়ে যেতে হবে। এরপরে আপনি তাকে এক্সপ্লয়েট করেন, বলবেন যে ভাই আমি আপনার জন্য কাজ করি ঠিক আছে, আমাকে ক্লাসের আগে ঠিক মতো ছাড়তে হবে, পরীক্ষার সময় পর্যাপ্ত ছুটি দিতে হবে, এটা না হলে আমি আপনার সঙ্গে কাজ করবো। আর সে দেখতেছে যে আপনি ভালো কাজ করেন, আপনার মতো একটা গুড হ্যান্ড তার দরকার, তখন দেখবেন সে আপনার কথা শুনবে। তো এইভাবে সিনিয়রকে এক্সপ্লয়েট করতে হবে। আর কখনোই সিনিয়রের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া যাবে না। ফার্মে অনেক সিনিয়র আছে করে কি, আপনাকে শুরুতে এসে বিভিন্ন আনডিউ অ্যাডভান্টেজ দিবে। মনে করেন ঢাকার বাইরে একটা এনজিও অডিটে গিয়েছেন, ফেরার কথা বৃহস্পতিবারে, রবিবারে এসে অফিস করার কথা, আপনার মঙ্গলবারের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। সিনিয়রকে ফোন দিবে, সিনিয়র বলবে ঠিক আছে তুমি ঢাকায় চলে এসো, ফার্মে জানানোর দরকার নাই, রবিবার ফার্মে জয়েন করো। আপনি এই যে বুধ বৃহস্পতিবার ফার্মে যে আসলেন না, তার গোপন ডায়েরিতে এটা লেখা আছে। এরকম আপনাকে কোনো একদিন বলবে দুপুরের পরে আরে কোনো কাজ নাই, যান আপনি চলে যান। আপনি দেখলেন সিনিয়র চলে যেতে বলতেছে, সিনিয়র কিন্তু তার ডায়েরিতে লিখে রাখছে যে এই দিন সে 3টার সময় চলে গেছে। এরপরে কি করবে, এরকম করে করে আপনার পাপের পাল্লা যখন মোটামুটি একটু ভারী হয়ে যাবে, এরপরে সে রশি টানা শুরু করবে, আপনাকে অ্যাবিউজ করবে, তার বিভিন্ন পার্সোনাল কাজ করতে হবে। আপনি যখন যেই আপনি রিয়াক্ট করতে যাবেন, তখন আপনার ওই খতিয়ান সে বের করবে, যে মনে আছে যে তুমি এরকম 2 দিন আগে আসছিলা, ফার্মে জয়েন করো নাই, অমুক দিন আগে চলে গেছো, এগুলো আমি কি যে বলবো পার্টনারকে, আমার কাছে সব লেখা আছে। তখন আপনি বিপদে পড়ে যাবেন। সো একটা জিনিস মাথায় রাখবেন, ফার্মে এসে কখনো কোনো সিনিয়রের কাছ থেকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেবেন না, কোনো দরকার নাই। বি প্রফেশনাল, তার সঙ্গে আপনার প্রফেশনাল রিলেশনশিপ। সো আপনার আগেও যাওয়ার দরকার নাই, পরেও আসার দরকার নাই, যা করবেন প্রফেশনাল। হ্যাঁ, আমার ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, বাবা মা অসুস্থ হতে পারে, আমি নিজে অসুস্থ হতে পারি, এগুলো ভিন্ন কথা। কিন্তু অকারণে বা বিনা কারণে কারোর কাছ থেকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার ন্যূনতম চেষ্টা করবেন না। এটা নিলে অনেক সময় হবে কি, আপনার যখন প্রয়োজন, মূল প্রয়োজনের সময় দেখবেন যে সে আর আপনাকে আর ছাড় দিচ্ছে না, মনে করবে এর তো এরকম বাজে অভ্যাস আছেই। সো এরকম ক্ষেত্রে হয় কি, যখন নিজের ফ্যামিলির খুব টাফ পয়েন্টে অনেক সময় সাপোর্টটা পাওয়া যায় না। সো এইভাবে নিজেকে কখনো হালকা করবেন না সিনিয়রের সামনে। এবং সব সময় টিম মেম্বারদের প্রতি হাম্বল থাকবেন, এমপ্যাথেটিক থাকবেন, দেখবেন আপনার বিপদেও সে দাঁড়াবে। অফিস টাইমে, মিটিং এর সময় বা কোনো রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে সব সময় পাঞ্চুয়াল, সব সময় টাইমলি দেওয়ার চেষ্টা করুন। আর আপনি যদি কোনো ইরেগুলারিটিস করেন, কোনো রং ডুইং করেন, ফার্ম আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিবে, আপনাকে শোকজ দিতে পারে, আপনাকে ওয়ার্নিং লেটার দিতে পারে। আর প্রত্যেকের নামে কিন্তু, এই যে ফার্মে আসতেছে না, চাকরির মতো কিন্তু একটা পার্সোনাল ফাইল থাকে। তো আপনি যতবার ওয়ার্নিং লেটার বা আপনি শোকজ পাবেন, এই প্রত্যেকটা চিঠি কিন্তু আপনার ওই পার্সোনাল ফাইলকে নেগেটিভলি ভারী করবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি তো কথাই বলে যাচ্ছি, কেউ কিন্তু দেখি কোশ্চেন করে না। স্যার, যদি এমন হয় যে ওয়ার্কলোড অনেক বেশি দিচ্ছে আর সময় কম দিচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি?
না, এটা আনজাস্টিফাইড জিনিস আপনার সাথে করার কথা না। যদি করে আপনি এক্সপ্লেনেশন দিবেন যে এটা তো ভাই ইম্পসিবল, আমি করতে পারবো না, এরকম করার কথা না। হ্যাঁ, যখন রিপোর্টিং ডেডলাইন আসে, একদম ডেডলাইন, কারণ আমার যে ক্লায়েন্ট তারও তো রেগুলেটরি ডেডলাইন আছে, আইনে তাকে একটা সময় ধরে দিয়েছে, এরপরে আসলে সে যেতে পারবে না। তখন আমরা কি করি, যেমন আমার ফার্ম শুক্র শনিবার বন্ধ, আমার ওই সময় দেখা গেলো শুক্র শনিবার অফিস করি, 6টা পর্যন্ত অফিস, আমরা রাত 9টা 10টা পর্যন্ত অফিস করি, ওভার স্টে করি। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। রিপোর্টিং এ যখন ডেডলাইন চলে আসবে তখন আসলে আপনি এই জিনিসগুলো মানে চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ঘড়ি দেখে দেখে অফিসে ঢুকেন আর ঘড়ি দেখে অফিস থেকে বের হন, তাহলে আপনি কাজ শিখতে পারবেন না। কাজ শিখতে গেলে আপনাকে কাজ পাগল হইতে হবে। তো আপনি ওই ঘড়ি দেখে কাজ করা শিখলে আপনি ট্রুলি কাজ শিখতে পারবেন না, আপনাকে এক্সট্রা লোড একটু নিতে হবে। বাট এরকম আপনার সঙ্গে সে করবে না যে আপনি যেটা করতে 2 দিন লাগবে আপনাকে বলবে হাফ দিনে করে দিতে, এটা ইম্পসিবল না, এটা সে করতে পারবে না। তা যারা জুনিয়র হিসেবে জয়েন করে তারা অডিট করার অপরচুনিটি কখন থেকে পায় স্যার সিনিয়রদের সাথে? হ্যাঁ, আসলেই সে শুরু থেকেই করতে পারে, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট থাকলে, অ্যাভেলেবেল ক্লায়েন্ট থাকলে, ক্লায়েন্টের তাকে নেয়ার স্কোপ থাকলে ডে অন থেকেই সে করতে পারে। বাট বেটার হয় যে ফার্মে আসলে যদি তাকে একটা ইন্ডাকশন ট্রেনিং দেওয়া হয়, তাকে ফার্মের গাইডলাইন জানানো হয়, ক্লায়েন্টে যে কিভাবে বিহেভ করতে হবে এগুলো যদি শেখানো হয় তাহলে ভালো। কিন্তু আসলে সব সময় এগুলো ফার্ম করতেও পারে না, বা সব সময় সময়ও থাকে না। সো আসলেই দেখা গেল কোনো না কোনো ক্লায়েন্টে তাকে এনগেজ করে দেওয়া হয় যদি ওরকম কাজের প্রেশার থাকে। অনেক সময় একটু দেরি হতে পারে, যে এখন আসলে ফার্মে তো সবসময় সমানভাবে কাজের ব্যস্ততা থাকে না। হয়তো আপনি যখন ঢুকলেন তখন আসলে কাজের ব্যস্ততা খুব কম, তখন একটু সময় লাগতে পারে। আদারওয়াইজ এমন না যে এতদিন না হলে আপনি ক্লায়েন্টে যেতে পারবেন না, এরকম কোনো নিয়ম নেই। স্যার, একজন আর্টিকেলশিপ স্টুডেন্ট কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারে? কোনটা? একজন আর্টিকেলশিপ স্টুডেন্ট কি মানে ফার্মের সাথে নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন করতে পারে? ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আপনি কি বোঝাচ্ছেন, মানে প্রতিদিন সে 6টার মধ্যে চলে যাবে এরকম? হুম, উনি হয়তো বোঝাচ্ছে যে মানে জবের লাইফটা হচ্ছে পার্সোনাল লাইফটা, মানে নিজের পার্সোনাল না, লাইফে সেটা হয়তো, এটাই তো বললাম যে মানে প্রতিদিন আপনি 6টার মধ্যে বেরিয়ে যেতে চান এরকম। ও কথা আমি ডাইরেক্টলি ওখানেই গেলাম। শোনেন, আমি আপনাদের একটা কথা বলি, আমার ওই যে কেরিয়ার ইন সিএ বইটা তাহলে আপনার পড়তে হবে। আপনি মনে করেন 6 ডিজিটের স্যালারি দিয়ে আপনার প্রফেশনাল বা চাকরি জীবন শুরু করতে চান, আর খুব আরাম প্রিয় হয়ে আরামে বিনা খুব কম কষ্টে চাকরি করবেন, না স্যার, সেটা বলে এই বুঝাইনি মেন্টালিটি স্যার। যদি থাকে, আহ, এই মেন্টালিটি যদি থাকে তাহলে সিএ পড়তে না আসাই ভালো। স্যার আপনার মানে কথা আমি আসতেছি। আপনি জি। এই সিএ প্রফেশনে থেকে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে আমাদের দেশের পার্সপেক্টিভে ট্রুলি আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবেন না। ফ্রাঙ্কলি স্পিকিং পারবেন না। বিদেশে যেমন এই যে একদম টাইমলি সব চলে যায়, আমাদের দেশের আপনি যেখানে চাকরি করবেন সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। যেমন আমাদের দেশের সোকল প্রাইভেট কোম্পানিগুলোতে এটা খুব বাজে জিনিস, খুব বাজে একটা উদাহরণ, বাট আপনাদেরকে এই যেহেতু শুরুর দিকে জানা উচিত। এই প্রাইভেট কোম্পানিগুলোর কিছু মালিক আছে দুপুরের পর অফিসে আসে বা বিকালে অফিসে আছে। সে চিন্তা করে না যে আমার এমপ্লয়িটা সেই 9টা 10টা থেকে অফিসে আসছে, সে দুপুর বিকাল থেকে এখন তার সঙ্গে কাজ করতে গেলে আপনার রাত 9টা 10টা বেজে যেতে পারে। আবার এক শ্রেণীর মালিক আছে যারা একদম সকালেই টাইমলি অফিসে আসে, আবার সেখান থেকে দেখা গেলো আপনি 5টা 6টার মধ্যে বেরিয়ে যেতে পারতেছেন। বাট অ্যাজ এ টিচার বা অন্য অনেক প্রফেশনে যত সহজে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা যায়, এই সিএ প্রফেশনে এসে এই রিলেটেড আপনি যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকবেন, এই যে সিও হবেন, সিইও হবেন, আপনার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা একটু টাফ হবে। পারবেন না আমি সেটা বলবো না, বাট সব সময় পারবেন না। আমার মনে হয় যে কোশ্চেন করেছেন তার অ্যান্সার কি পেয়েছেন, নাকি এখনো জি পান নাই? জি জি স্যার। যেমন আপনি টিচারদের দেখেন প্রায় বছরে 6 মাস প্রায় ছুটি ছুটি ভোগ করে, বিশেষ করে স্কুলের টিচার যারা। আমার বাচ্চাদের তো দেখি মানে এমন কোনো ছুটি নাই যে তারা পায় না। এই যে এখন গ্রীষ্মকালীন আর ঈদের ছুটি চলতেছে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এইটা আপনি চাকরি করতে যাই তো পাবেন না। স্যার যারা রেপুটেড ফার্ম থেকে কোয়ালিফাই করে আর কি, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হয়,
তো তাদেরকে স্যাটিসফাই করার মতো কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশে আছে স্যার, যারা বা অ্যাকচুয়ালি তাদেরকে মানে ফুলফিল স্যালারি যেটা ডিজার্ভ করে তারা, এরকম কোনো প্রতিষ্ঠান অর্গানাইজেশন কি স্যার বাংলাদেশে আছে? কেন থাকবে না কেন? 4-5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে কি কেউ রাখবে স্যার কোনো প্রতিষ্ঠান? আপনার এরকম তো কোন, ধারণাই নাই বাংলাদেশের লোকজনের স্যালারি সম্পর্কে। আপনার কোনো ধারণাই নাই। বলেন স্যার, শোনার ইচ্ছা স্যার। যেমন আমি যদি একদম লেটেস্ট উদাহরণ দেই, আমার সঙ্গে একটা ছেলে কাজ করতো, পাশ করছে, খুব বেশি দিন হয় নাই। সে যে পাশ করছে মোটামুটি 1,50,60 পাইলেই তার স্যাটিসফাইড হয়ে যাওয়ার কথা একটা চাকরি। অথচ সে যে চাকরিটাতে জয়েন করছে, সেখানে তাকে 3.5 লক্ষ টাকা দিবে উইথ কার। স্টার্ট করছে সেইটাতে তো চাকরি। তো এটাকে ভালো না খারাপ? ডেজিগনেশন না কি ছিল স্যার? হ্যাঁ, ডেজিগনেশন কি ছিল স্যার, মানে জয়েনিং যেটা দিয়ে করছে? সে হচ্ছে পজিশন। অডিট ডিপার্টমেন্টের হেড, ও স্যার, ডিজিএম তাই মনে হয়। স্যার তার ইন্টারনাল ইনস্টিটিউট ইন্টারনাল কোনটা ছিল অডিট। স্যার? হ্যাঁ, বুঝি নাই। স্যার তার ইনস্টিটিউট কোনটা ছিল স্যার? ইনস্টিটিউট মানে? মানে স্যার হচ্ছে তার ভার্সিটি কোনটা ছিল? ও, এটা আরো ইন্টারেস্টিং। এটা স্যার কিভাবে সে বলবো? কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে। স্যার ওটা মেবি প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটে যে ফিক্স যেগুলো রাখে ওইখানে ওই পোস্টে মেবি ইন্টারনাল অডিট হ্যাঁ, সেকশন। ইন্টারনাল অডিট, হেড অফ ইন্টারনাল অডিট। যোগ্যতা থাকলে ভালো চাকরি আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা 15-20 লাখ টাকা বেতন পায়, 30 লাখ টাকা বেতন পায়, এমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও বাংলাদেশে আছে। স্যার আমার একটা এক্সপিরিয়েন্স, স্যার আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার কাজিন স্যার ওই তখন আজিজ হালিম খায় চৌধুরী ফার্ম থেকে করতেছিলেন। তো আমি ওনার সাথে অডিটে গেছিলাম, একটা আমাকে নিয়ে গেছিলেন ওই যে স্যার, আমি খুলনাতে থাকি, খুলনাতে রূপসা ব্রিজের ওই পাশে সালাম জুট মিল আছে স্যার। তো ওইখানে হুম। আমাকে নিয়ে গেছিলেন। তা আমাকে ওইখানে ওই প্রতিষ্ঠানের লোকজন আমাকে বলতেছে, স্যার স্যার ইনিও কি অডিটর নাকি? আমি বলছি, স্যার আমার ভাইয়া বলছে না, এটা হচ্ছে আমার ছোট ভাই। এইভাবে মানে আমি দেখছিলাম অনেক মানে, তখন তো বুঝতাম না স্যার। তো মোটামুটি ভালো লাগছিল পুরো প্রতিষ্ঠানটা ঘোরাঘুরি করে, কাগজপত্র ওইগুলো তো বুঝি না স্যার, তবে ওইখান থেকেই ইচ্ছা ছিল স্যার যে এক সময় আমিও করব। তো এইভাবেই আগাচ্ছি স্যার। না, কিন্তু ওইটা বললাম যে আপনি হবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আরামও করতে চাইবেন, সেটা হবে না। হ্যাঁ, আপনি ছুটি নিয়ে বা আপনাকে কোনো ট্যুরে পাঠাই দিতে পারে, স্যার যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে যেটা হয়। আপনি একদিন সকালবেলা আপনার ডেস্কে এসে দেখবেন চিঠি, আপনাকে একটা বড় অঙ্কের একটা চেক ধরাই দিছে যে তোমার কাজের একটা ইনসেনটিভ, যাও ফ্যামিলি নিয়ে ফরেন ট্যুরে যাও, এনজয় করে আসো, এরকম করবে। স্যার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে বুঝাচ্ছি স্যার আমি ফার্মে থাকাকালীন পিএল এর বা এএল এর যে পড়াশোনাগুলো করব সেটা মেনটেন করা, যে মানে উদ্দেশ্য নিয়ে বলছিলাম এইটা স্যার। মেনটেন বলতে আমি যেটা আমি আপনাকে সেটা তো আমি বললাম যে আপনি সব সময় ঘড়ি ধরে 10টায় ঢুকে 6টায় বেরোতে পারবেন না। এইভাবে যদি বেরোন আপনি কাজও শিখতে পারবেন না, এটা সম্ভব না। তো আপনাকে কি করতে জি হবে? স্যার। এই যে মনে করেন বড় বড় ফার্মে, যেমন আমার ফার্মের কথা বলি, সপ্তাহে 2 দিন বন্ধ, শুক্র শনি বন্ধ। এখন আপনারা কি করেন? শুক্র শনি শুক্র যেন আমাদের সময় আমরা যেটা করছি, এই শুক্র শনিবারকে আমরা ম্যাক্সিমাম ইউজ করতাম লেখাপড়া করার জন্য। আর এই শুক্র শনিবারে আপনারা আয়েশ করেন, লেখাপড়া করেন না, এই আড্ডাবাজি, নাহলে বাড়ি চলে যান, এ করেন ও করেন। এটা করলে তো হবে না। কারণ এই 3 বছর আপনার শেখার সময়, আপনি যত শিখবেন তত আপনার লাভ। আপনার ফার্মের কাজ শেষ হচ্ছে, ঠিক আছে, আপনি না শিখলেও আপনার ফার্মের ওই কাজ শেষ হবে, কেউ না কেউ ওই কাজ শেষ করবে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনার লার্নিংটা হচ্ছে না। যেমন আমি আমি তো আর্টিকেলশিপের 9 মাস আগেই পাশ করে গেছি শেষ হওয়ার। আমার মনে আছে আমি ম্যানেজার হইলে তো একসাথে আমি 40-50টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম। এই 40 মানে 40-50টা ক্লায়েন্ট হ্যান্ডেল করার আগ পর্যন্ত আমি এখনো স্টুডেন্টদের বলি, আমি যে ক্লায়েন্টে কাজ করতাম আমি সবচেয়ে বেশি কাজ করতাম। আমার যেটা ইচ্ছা তো সবসময় কাজ করতো যে আমি কানার মতো হাতি দেখতে চাই না, আমি পুরো হাতিটাকে যত দ্রুত পারি দেখে ফেলতে চাই। তো আমার সঙ্গে ওই সময় যারা কাজ করতো সব, তারা অনেকে আমাকে পাগল বলতো বা আমাকে বলতো বোকা, অন্যের কাজও করে দেয়, খালি কাজ করে, এ বুঝে না কিছু, ফাঁকিবাজি তো বুঝেই না। এখন এরকম এই এই একই ফার্ম থেকে অনেকে অনেক সুন্দর কাজ শিখে অনেক ভালো
চাকরি করবে, আবার একই ফার্ম থেকে অনেকে গার্বেজ হয়ে বেরোয় ভালো কিছু করতেই পারবে না, সেম ফার্ম থেকে। তো আপনাকে ঠিক করতে হবে আপনি কি করতে চান। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা বলতেছেন, আমি যদি ধরে নেই যে 10টায় ঢুকে 6টায় বের হবো, আপনি কাজ শিখতে গেলে বা ভালো একটা ফার্ম যেখানে অনেক কাজ আছে, এটা আপনি কখনোই করতে পারবেন না। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি কিন্তু ফার্মে থেকে, আমি তো ডিরেক্টর। আমি 5টায় বের হইতে চাইছিলাম আজকে, যে 5টায় বের হয়ে বাসায় যাব, বাসায় যেয়ে সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ক্লাস নিব। তো একটা কোম্পানির শেয়ার শেয়ার ইস্যুর জন্য একটা সার্টিফিকেট দিতে হবে, যেটা তাদের RJC মানে রেজিস্টার অফ জয়েন্ট কোম্পানিজ এন্ড ফার্মসে জমা দিতে হবে। সো ওইখানকার কিছু প্রবলেম ছিল, পার্টনারের সঙ্গে কথা হলো, ওই কাজ করতে যেয়ে ওইটাকে পুরো নতুন করে চেঞ্জ করতে যেয়ে আমার 6টার বেশি মানে আমি আসরের নামাজই পড়ছি মনে হয় 6টা 20-এর দিকে যেয়ে। তো আমি চিন্তা করলাম এখন যদি আমি বেরোই আমি বাসায় যেতে পারবো না, তো বেটার হচ্ছে আমি ক্লাস নিয়ে বেরোই। তো এরকম আপনি প্ল্যান করে কিছু করতে পারবেন না, কখন যে কোনটা চলে আসবে। আপনি বেরোচ্ছেন এই সময় দেখবেন মালিক এসে আপনাকে একটা কাজ ধরাই দিছে, বা এমডি বলতেছে আসেন তো, মালিক ডাকছে এখন, ওনার সঙ্গে মিটিং করতে হবে। দেখা গেলো আপনার বাসায় সিরিয়াস একটা জিনিস ছিল। যেমন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প বলি, একদম রিয়েল লাইফ গল্প। আমার দুই ব্যাচ, হ্যাঁ আমার 2 ব্যাচ সিনিয়র এক ছোট ভাই, সে এখন একটা বাংলাদেশের একটা বড় গ্রুপের, এখন কিন্তু সে গ্রুপ CFO। তো সে কি করছে, ওই তখন সে গ্রুপ CFO ছিল না, তার বস ছিল গ্রুপ CFO, সে তার নিচে ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার ছিল। তা ওই দিন মনে হয় সম্ভবত তাদের ম্যারেজ ডে ছিল। তার ওয়াইফ তাকে খুব, তার ওয়াইফও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়েছে, সেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে। তো তাকে বারবার পেইন দিচ্ছে যে তার সাথে বাইরে যেয়ে শপিং টপিং করবে, রাত্রে বাইরে ডিনার করবে। এখন সে বসের কথা খারাপ বলে বলে একটা মেসেজ লিখে বউরে পাঠাইতে যায় বসরে পাঠাই ফেলছে। এখন তো টাচ ফোন বুঝেন না, যে মেসেজ পাঠাবে তার স্পাউসকে, সেই মেসেজ পাঠাইছে তার বসকে। এখন পাঠানোর সাথে সাথে, আমি তখন EBL এ জব করি বেশ অনেক বছর, মানে প্রায় 8-10 বছর আগের কথা। আমাকে ফোন দিছে যে ভাইয়া আমি তো এই কাজ করে ফেলছি, এখন আমি কি করবো। আমি যেমন অনেকেই অনেককেই আমার মেন্টরিং করতে হয় আর কি, বিভিন্ন সময় বিভিন্ন ইসে। আমি বলছি তুমি এখনই তোমার তুমি যেমন তোমার বসের কাছে তোমার ওয়াইফের কথা খারাপ বলছো, এখন বসের কাছে যাই তোমার এখন উল্টা কথা বলতে হবে, যে আসলে ওয়াইফ এরকম এরকম খারাপ, আমি আসলে আর পারি নাই স্যার, তার প্রেসারে। তো মেসেজ তাকে দিতে যে আসলে ভুল করে আপনাকে দিয়ে ফেলছি, আসলে স্যার আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না। যাই হোক এইভাবে সে ম্যানেজ করছে। তো আপনাকে এরকম সিচুয়েশনও পড়তে হবে আর কি, বা হতে পারে। কারণ যে যত বড় দায়িত্বে থাকবে, যে যত বড় পোস্টে থাকবে, তার দায়িত্ব তত বেশি, ভেরি সিম্পল। আর কেউ যদি মনে করেন যে না আমি আসলে এত কষ্ট করতে চাই না, আমি আরাম আয়েশ করতে চাই, টিচিং প্রফেশন ইজ বেস্ট ফর ইউ। আচ্ছা, স্টাডি অ্যান্ড আদার লিভস, ফার্মের পলিসি অনুযায়ী আপনি ছুটি পাবেন। মেডিকেল বা ক্যাজুয়াল লিভ, এটাও ফার্মের নিয়ম অনুযায়ী আপনি পাবেন। যেমন যে সমস্ত ফার্ম 2 দিন খোলা, দ্যাট মিনস, সরি 2 দিন বন্ধ, শুক্র এবং শনিবার, সেই সমস্ত ফার্মে স্টুডেন্টের কিছু ব্যাড টেন্ডেন্সি আছে, তারা বৃহস্পতিবার এবং রবিবারে ছুটি নেয়। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল। সামনের 2 দিন বন্ধ, তো আপনি আগের দিন কেন ছুটি নেবেন, বা 2 দিন ছুটি কাটিয়ে পরের দিন কেন ছুটি নেবেন, এগুলো সিনিয়ররা বা পার্টনাররা সবাই খুব নেগেটিভলি নেয়, নিজের এ আগেই চিন্তা করে রাখছে যে আমি ছুটি নিব। সো এই জন্য বলা হয় এই 2 দিনে হাইলি ডিসকারেজ করা হয় ছুটি নিয়ে। আর চেষ্টা করবেন এই বিভিন্ন কারণে ছুটি না নিয়ে ছুটি জমানোর জন্য, যেন ছুটিটা আপনি পরীক্ষার সময় নিতে পারেন, যেটা আপনার বেশি দরকার। আর কোনো সিলি রিজনে ডে অফ বা লিভ নিবেন না। হঠাৎ করে ঘুম থেকে মনে হলো না আজকে ফার্মে যেতে ইচ্ছে করতেছে, আচ্ছা ছুটি নিয়ে নি, ডোন্ট ডু ইট। আর কখনোই আগেও বলেছি আমি, কোনো ইম্যাটেরিয়াল ইস্যুতে আগে আগে ফার্ম লিভ করবেন না। আর ড্রেস কোডের কথা যদি বলি, প্রথমে ছেলেদের কথায় আসি। এমন ড্রেস পরা উচিত না যেটা মানে ভিজিবল আন্ডারগার্মেন্টস, বাইরের, ভিতরের যে আপনি স্যান্ডো গেঞ্জি বা যেটা পরেছেন সেটা দেখা যায়। ফ্লিপ ফ্লপস, স্যান্ডেল,
পরা যাবে না, সেটা চামড়া স্যান্ডেল হোক আর যাই হোক। লো রাইজ ট্রাউজার, মানে আমি এটা বলতেছি না, আমাদের ইসলামে তো বলে টাকনোর উপরে কাপড় পরা, সেটা আপনি পরেন, কিন্তু আরো অনেক উপরে। এখন তো মানে হাঁটুর উপরে প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা একটা ফ্যাশন হয়ে গেছে। হাফ প্যান্ট পরে সবাই যায় শপিং এ, হাফ প্যান্ট পরে বাইরে যায়, মানে কি একটা অবস্থা! এটা এখন আমাদের কাছে এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আর জিন্সের প্যান্ট পরে, গ্যাবার্ডিনের প্যান্ট পরতে পারেন ফার্ম যদি অ্যালাউ করে, বাট নেভার এভার জিন্সের প্যান্ট পরে কখনো অফিসে যাবেন না। এটা কোনো ফর্মাল ড্রেসের মধ্যে পড়ে না। মেয়েদের ক্ষেত্রে এটা তো আরো দৃষ্টিকটু, ভিজিবল আন্ডারগার্মেন্টস, ওভারলি হাই হিল। আপনাকে, হ্যাঁ, যার বাবা নিজের গাড়ি আছে সেটা ভিন্ন কথা, তারপরেও খুব হাই হিল পরা, এটা মানে রাফলি চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু খুব রিস্কি। সো ফ্ল্যাট স্যান্ডেল বা হিল হওয়াটাই বেটার। আর আমি আর একটা জিনিস আমার কাছে, আমি আমার মাথায় ঢুকে না যে মেয়েরা পেন্সিল হিল পরে আপনারা ভাই হাঁটেন কিভাবে, আই ডোন্ট নো। হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি বা ফার্মে যাচ্ছি, একটু সাজুগুজু তো অবশ্যই করবেন, বাট এমন ওই যে যারা অভিনয় করে ওদের মধ্যে একদম মেকআপ টেকআপ করে যদি যান, তবে সেটা আবার বেশি বাড়াবাড়ি। এখন আসলে আমাদের দেশে যে আমরা যে ভেজাল খাই, আমাদের যে অবস্থা, এখন সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এখন যে বয়স বেশি হইলে আপনি স্ট্রোক করবেন বা আপনি হার্ট অ্যাটাক করবেন, এখন এর কোনো কথা নেই, এখন যে কোনো বয়সে এগুলো হচ্ছে। তো হেলদি ফুড যত খাওয়া ভালো খাওয়া পারা যায় খাওয়া উচিত, ব্যাড হ্যাবিট গুলো পরিত্যাগ করা উচিত। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি অসুস্থ হন, আপনার বয়স যেটাই হোক না কেন, সবার আগে দুইটা জিনিস চেক করবেন। একটা হচ্ছে ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে ব্লাড সুগার। সবার আগে এটা দেখবেন কি অবস্থা আপনার। এখন তো যে কোনো ওষুধের দোকানে গেলে এগুলো টেস্ট করা যায়। তারপরে কিছু সিম্পল টেস্টের কথা বলছি, সিবিসি, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, ইসিজি, ক্রিয়েটিনিন, এগুলো এখনই যে আপনাদের করতে হবে তা না, বাট আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার টেস্ট করা। আমি আসলে এই পেজটাই আমি ইনক্লুড করেছি আমার সঙ্গে, মানে তার আর আর্টিকেলশিপের 2-3 মাস বাকি ছিল, সেকেন্ড লেভেল প্রায় শেষ হয়ে গেছে ছেলেটার। খুব নিডি ফ্যামিলির একটা ছেলে, যার পুরো ফ্যামিলি, বাবার ফ্যামিলি, মায়ের দিকের ফ্যামিলি দিকে সব তাকিয়েছিল ছেলেটার দিকে। আসলে ওর উপর অনেক প্রেশার ছিল, এই জন্য ও নিজেও বুঝতে পারে নাই। মাঝে মাঝে ঘাড়ের পিছনে খারাপ লাগতো, কিন্তু কখনো তার মনে হয় নাই যে আমি আমার একটা ব্লাড প্রেশার মেপে দেখি। তার আসলে হাই প্রেশার ছিল, সে বুঝতে পারে নাই। হুট করে একদিন বসে বলতেছে যে আমার খারাপ লাগতেছে, মানে হসপিটাল পর্যন্ত তাকে নিয়ে গেলে বলছে যে হি ইজ ডেড। মানে তাকে জীবিত অবস্থায় হসপিটালে নিয়ে যায়নি, এত দ্রুত সে মারা গেছে। ছেলেটা খুব ইসলামী মাইন্ডেড ছিল, খুব ধার্মিক ছিল, ইসলামী লেবাস পরতো। খুব খারাপ লাগে ছেলেটার জন্য। সো হেলথ কনসিয়াস হতে হবে। ক্লায়েন্টের লোকজনের সঙ্গে আমি কিভাবে কমিউনিকেট করব, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন ভার্বালি কমিউনিকেশন করবেন বা ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করবেন অথবা রিপোর্ট দিবেন, আপনার কিন্তু ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে খুব কেয়ারফুল হতে হবে। আপনাকে কিন্তু খুব হাম্বল এবং প্রফেশনাল হতে হবে। আপনি মনে করেন একটা ফাইন্ডিং পেয়েছেন কাজ করতে যেয়ে, আপনি যদি তাকে এভাবে বলেন, আরে ভাই আপনারা কি কাজ করেন, এই যে আমি একটা ভুল ধরছি, বা এইটা কি 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 একটা আহ খারাপ কাজ করে বসে আছে, এরকম কাজ কেউ করে নাকি? এটা কিন্তু মানুষকে ইনসাল্ট করা। আপনি বলতে পারেন যে ভাই আই হ্যাভ এ শেয়ারিং উইথ ইউ, আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে একটু বুঝে দেন তো, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ হেল্প মি। দেখবেন সে নিজে থেকে বলবে, হ্যাঁ ভাই এটা তো একটা ভুল হয়ে গেছে, আপনি তো একটা ভুল বের করছেন। সে মুখ দিয়ে বলুক, আপনি তার উপরে নন প্রফেশনাল অ্যাটিটিউড কেন দেখাবেন? লাস্ট যেটা আমার এই স্লাইডে আছে, এটা আমি নিজেও শিখেছিলাম একজনের কাছ থেকে, স্টিল আমি আমার লাইফে এটা ফলো করি। একটা অর্গানাইজেশনে আপনি যখন অডিট করতে যাবেন বা কোনো কনসালটেন্সি জবে যাবেন, দেখবেন একটা অর্গানাইজেশনের সবচেয়ে নেগলেক্টেড পার্সন হচ্ছে সাপোর্ট স্টাফ, যাদেরকে আমরা পিয়ন বলি, মেসেঞ্জার বলি। এরা দেখবেন আপনাকে চা কফি দিবে, যদি দুপুরে লাঞ্চের ব্যবস্থা ক্লায়েন্ট আপনার জন্য করে, সো সে এনে সার্ভ করবে। এইসব মানুষকে না কেউ ধন্যবাদ দেয় না, সো আপনাকে যখন চাটা দিবে আপনি বলবেন থ্যাংক ইউ, খুব খুশি হবে। এটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আপনার যখন
এখন তো যে স্মার্টফোন আসছে, আমরা তো সুন্দর করে স্ক্যান করে ফেলতে পারি। আমাদের সময় তো এসব ছিল না, ফটোকপি করতে হতো। সো ফটোকপি বা কোনো প্রয়োজন হলে আপনি যদি এই যে তাকে থ্যাংক ইউ দেন, এই থ্যাংক ইউর পাওয়ার এত বেশি, সে নিজে ওভারস্টে করে আপনাকে হেল্প করবে। সে নিজে ওভারস্টে করে আপনাকে হেল্প করবে, জান পরন দিয়ে আপনার জন্য কাজ করবে। সো এই সমস্ত মানুষকে আমি এখনো পর্যন্ত যেখানে যাই, আমাকে কেউ চা কফি দিলে সাপোর্টেও আমি তাকে বলি থ্যাংক ইউ। এটা করেন, তারপরে দেখেন যে এই থ্যাংক ইউ এর পাওয়ারটা কি। মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমাকে একটা কাজ অ্যাসাইন করলে আমি কিভাবে কাজটা করব, খুব ফান্ডামেন্টাল একটা জিনিস, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আমি যেখানে কাজ করছি, যে ক্লায়েন্টে গিয়েছি, সেই ক্লায়েন্টের বিজনেস প্রসেস আর এনভায়রনমেন্ট আমাকে ভালো মতো বুঝতে হবে। এটা যদি আমি না বুঝি, তাহলে সেখানে আমি ঠিকমতো কাজ করতে পারবো না। এটা আমাদের একটা চ্যাপ্টারেই আছে, 3 নাম্বার চ্যাপ্টারে আমরা যখন পড়বো, তো এখানে ডিটেল না বলি। আমাকে যে কাজটা দেওয়া হবে, আমার এটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। আমি যদি না বুঝি, বারবার সিনিয়রকে যে কাছ থেকে জেনে ক্লিয়ার হতে হবে। বাট না, যে একটা জিনিস মাথায় রাখবেন, না জানা অপরাধ না, কিন্তু না জেনে জানার ভান করা এটা চরম গর্হিত কাজ, এটা একটা হিপোক্রেসি। আপনি না জানতেই পারেন, কিন্তু না জেনে জানার ভান কখনোই করবেন না, কখনোই না, লাইফের কোনো স্টেজে না। যত কোশ্চেন করবেন তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি তত আরো বেশি শিখবেন। প্রতিদিন সকালে ফার্মে যে সারাদিন কি করবেন একটা প্ল্যান করে ফেলেন, তাহলে দেখবেন যে সারাটা দিন আপনি খুব ইফেক্টিভলি ইউজ করতে পারবেন। সিনিয়র যখন ডিরেকশন দিবে, তার কথা মন দিয়ে শুনবেন, নোট করবেন। যেখানে কনফিউশন হবে, তার কাছে জিজ্ঞেস করে ক্লিয়ার করবেন। কোনো একটা কাজ আপনাকে অ্যাসাইন করলে শুরুতেই বলবেন না, না ভাই এটা পারি না, আমাকে বলেন কিভাবে করবো। ডোন্ট টেল ইট। আপনি চেষ্টা করেন। এখন তো এই যে গুগল, ইউটিউব, তারপরে চলে আসছে এখন চ্যাট জিপিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না? চ্যাট জিপিটি থেকে শুরু করে এরই তো আছে 4-5টা জিনিস, কতগুলো জিনিস বেড়েছে, জেমিনি টেমিনি থেকে শুরু করে অভাব নাই। সো এদের মাধ্যমে দেখেন, মানে আপনি আপনার সর্বোচ্চ ট্রাইটা করেন, তারপরে সিনিয়রকে যে বলেন যে ভাই আমি পসিবল যত ওয়েতে আমি চেষ্টা করছি, আমি আসলে পারতেছি না, আমাকে হেল্প কর। তখন কিন্তু খুশি হবে যে তুমি কি করছো, এই যে আপনি বিভিন্ন জিনিস ঘাটলেন না, আপনি কিন্তু অনেক কিছু অলরেডি শিখে ফেলছেন ওই একটা জিনিস ঘাটতে যেয়ে। তখন সিনিয়র আরো খুশি হবে, আপনাকে হেল্প করবে। হ্যাঁ, আসো এই জিনিস এইভাবে করতে হবে। কিন্তু আপনি শুরুতেই যদি ডিফেন্সিভ মুডে চলে যান বা বলেন যে ভাই আমি এটা জানি না, এটা কিভাবে করবো আমাকে বুঝিয়ে দেন, এতে কিন্তু সিনিয়র জিনিসটা ভালোভাবে নিবে না। আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফিউশন যদি অ্যারাইজ করে, ইমিডিয়েটলি সিনিয়রকে নোটিফাই করতে হবে, তার কাছে থেকে ক্লিয়ার মেসেজ নিতে হবে, ক্লিয়ার ডিরেকশন নিতে হবে। আসসালামু সব আলাইকুম। সময় কাজকে পড়ার সঙ্গে মাহমুদ রিলেট স্যার, করার চেষ্টা হালিম করবেন। ভাই, আসসালাম। একটু কি দুই ওয়ালাইকুম তিন আসসালাম। হ্যাঁ, মিনিট আলিম ভাই। একটু অনুমতি নেই? 2-3 মিনিট প্রথম দিন হ্যাঁ একটু। হ্যাঁ, জি প্লিজ। শিওর। থাক, প্রেজেন্টেশন থাক, নাইস প্রেজেন্টেশন এন্ড গুড লিসন। ভাই বোনেরা ভালো আছি, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম হ্যাঁ, আলাইকুম। একটু মন দেন, শোনেন। একটু দু একটা জিনিস একটু ইনফরমেশনে দিয়ে যায় এবং ইজি করে দিয়ে যায়, এটা জরুরি। আজকে প্রথম ক্লাস তো, এই জন্য বাই দিস টাইম ইউ হ্যাভ বিন, খুব ঠান্ডা মাথায়, খুব শর্টে 2-3 মিনিট। একটা হচ্ছে যে বাই দিস টাইম ইউ হ্যাভ বিন রিসিভড ইউর অল দ্য কোর্স পেপার, রিমেন মাস্টার শিডিউল। তাহলে বোঝা গেল একটা কোর্স করতে যেগুলো লাগে, নোটিশ দেওয়া হলো, ট্রায়াল রুটিন বলে। 2 দিনের, আজকের পরে আমরা বন্ধে অর্থাৎ লিভে চলে যাব। 15 তারিখ ওই শিডিউলটা দেওয়া আছে, ওভাবে আসেন। এর মধ্যে আপনি একটা জিনিস এখনো বাকি আছে আপনার, কোর্স প্ল্যান, টাইম টেবিল, মাস্টার শিডিউল বলে এটা। কোন স্যার, কোন টিচার, কতটা ক্লাস, হ্যাঁ, এটা ভেরি শর্টলি কালকে বোর্ডের মিটিং হয়ে গেছে। এই জন্য রাত 10টা 6 আজকে ক্লাসটা চালু করা হবে। এটা যদি দেরিতে হতো তাহলে আপনার বেনিফিট, হ্যাঁ, আপনার যে ইমেজ, এটা একটু টাচ হতো। তাহলে বোঝা গেল যে স্টার্টেড 15 তারিখে, এবং এই সময়টা আপনি ইউ উইল বি রিসিভিং
দ্য ফুল অ্যারেঞ্জমেন্ট ঈদের পরে ইনশাল্লাহ অল দ্য হারমোনিয়াস, হ্যাঁ, রিলিজনশিপ, আমরা সব এটা সুন্দর করে শুধু ক্লাস করব। আপনি এখানে 75 ভাগ অ্যাটেন্ডেন্স রাখতে হবে। পরীক্ষা কত? 17 সেপ্টেম্বর। তাতে বোঝা গেল আপনাকে এখানে ক্লাস করে প্রয়োজনীয় লেখাপড়া সেরে ইউ হ্যাভ টু সিট ফর দ্য এক্সাম, মাই ডিয়ার। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করেছেন, ফর্ম দিচ্ছেন, কাজে অবশ্যই এখানে সাকসেসফুল। সার্টিফিকেট লেভেল 4 বার পরীক্ষা হয় জানা আছে। পাশের আর আধিক্য, এখানে কারা আছেন? আপনার প্যাচ থেকে সিএমএ আসছেন, হ্যাঁ, এসিসি এর আসছেন, এটা ওয়ান অফ অফার বলে, ওখান থেকে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল, বিজনেস অর্গানাইজেশন এন্ড কর্পোরেট সেক্টরস পার্সোনাল, হ্যাঁ, ইভেন দ্য প্রফেশনালস আসছেন। আর আমাদের ইন্টার থেকে শুরু করে গ্রাজুয়েট, ইভেন পোস্ট গ্রাজুয়েট যারা আছেন, তাতে বোঝা গেল কম্বিনেশন হেয়ার দ্য পিওর অ্যাচিভমেন্ট বাট সিমিলার। আপনারা ইউ আর অল ভ্যালুয়েবল এখান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কাজে আমাদের কাছে অল ইউ আর ইকুয়াল অ্যান্ড অবটেনিং অর ওয়িং অফ রেসপেক্টিভ অনার, যার যা সকলে আমাদের কাছে। আচ্ছা, আর আসি, কেউ আছেন কলেজের, কেউ আছেন স্কুলের থেকেও, এখন অনেক স্কুলে ইন্টারমিডিয়েট পড়াচ্ছে, তো এরকম আপনি ইউনিভার্সিটি আছেন, এগুলো আমাদের কাছে সিমিলার। কাজে কি করতে হবে? ইউ আর ভেরি ভ্যালুয়েবল, all the respects surrounding of your proper educational platform organizations and previous results, but should be cut success in the profession। এজন্য আপনি আরো সম্মানিত হবেন, তাড়াতাড়ি করে সিও হয়ে যান। এখন তো ইজি ভেরি, 582, 486, 382 এসব করে করে সব পাস, নিয়ার অ্যাবাউট 400 and প্লাস। এর জন্য সার্টিফিকেট লেভেলটা ভেরি ইজি, টেক ইট, প্রপার ইউর স্টাডি গেল। এর পরবর্তীতে যেটা আসি, আপনারা যারা বই নেন নাই, বই নিয়ে নেন। আমরা মাস্টার শিডিউল দিয়ে প্রতি শনিবার শিডিউলে দুটো দিলাম, এবার আপডেটেড শিডিউল দেওয়া হবে ওখান থেকে কপি করে, ওয়েবসাইটে আপলোডেড থাকবে, আপনার মেইলে দেওয়া হবে। তাহলে আপনার করণীয় কি? ইউ শুড হ্যাভ টু কাম ইন দ্য সেশন, প্লিজ কাম ইন দ্য সেশন, দ্যাট মিনস ক্লাস, ইউর ক্লাস। এখানে টিচার গুলো রিসার্চার, আপনি টিউশনি নিবেন, নেন, আপনি ফার্মে প্রয়োজনে শিখবেন, শিখেন, আপনি লাইব্রেরি ওয়ার্ক করবেন, করেন, আপনি পার্সোনালিস্ট করবেন, দিজ আর অলসো দ্য কোরিলেটেড টাস্ক, বাট বেসিক অফ ইউর লার্নিং স্টেজ, দিস ইজ প্রফেশনাল এডুকেশন, নট একাডেমিক, মাই ডিয়ার। কাম ইনটু দিস ইউর সেশন। অনলাইনেই সার্টিফিকেটটা হবে, কারণ ডিফারেন্ট লেভেলস and also the many students are joining here, cyclic system, that means divisional and outside of Dhaka। তো এই জন্য আপনাকে এখানে ক্লাসটাকে ইফেক্টিভ করতে হবে। পরবর্তীতে আসি, দুজন আপনি ফিমেল যারা আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস, এত সংখ্যা দেখতেছেন ছাত্র, এগুলো সব আপনার না, প্রথম দিন আমরা দিয়ে দিয়েছি। সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্টস উইল কাম নেক্সট। তো কাজে সেখানে কমে যাবে, যেমন আইটিতে 60-70 এরকম দেখবেন, অ্যাসুরেন্সে বেশি হয়, হ্যাঁ, তা বিজনেস ফিনান্সে দেখবেন কম। তো এতে বোঝা গেল ইট উইল নট হ্যাম্পার আপন অ্যান্ড অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ লিস্টেড দ্য স্টুডেন্ট লিস্ট ইন দিস ক্লাস অফ দ্য সেশন, এগুলো আপনার কোনো হ্যাম্পার করবে না। লাস্টলি যেটা হলো, এটা হলি প্রেস, আপনারা জানেন, হ্যাঁ, আমরা এখানে উই আর এফোর্টিং টু গিয়ার আপ ফার্দার, মেক হোয়াট ভ্যালুয়েবল টু দ্য ইনস্টিটিউটস, ন্যাশনালস, ইভেন ফর দ্য বেটারমেন্ট অফ ইউর নেইবার্স। এগুলো মনে রাখবেন, আপনার অনেক দায়িত্ব আছে, সেটা করে জাস্ট টু অলসো গিয়ার আপ অফ ইউর আর্নিংস, দ্য ক্যাপাসিটি। খুব তাড়াতাড়ি 3 বছর দেখতে দেখতে চলে যাবে। এই জন্য যখন এটাতে লেগে গেছি, একদম ডেভোটির মতো করেন। এখানে আমাদের মামুন স্যার আছেন, ওনার বই আছে, এবং হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট টিচার। আপনার প্রথম দিনের জন্য রাখি, দেখেন প্রফেশনে সারাদিন কাজ করছে, করেও প্রথম দিন ইনএগুলার, এই জন্য উইথ রিকোয়েস্ট, হি ইজ দ্য, আই থিঙ্ক, অল দ্য টিচার্স অ্যান্ড দ্য ফাইনেস্ট অ্যান্ড দ্য ফার্স্ট স্কোরার ইভ্যালুয়েশন আপনারা যেটা দিবেন, উনি কিন্তু প্রথম 1 নম্বরে সব অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এটি যাই আছে এই সাবজেক্টের। আমার ধারণা প্রায় 33 জন আমাদের কলে করে আছে, সেখানে ইওর মামুন স্যার ফার্স্ট। ওই জন্য ওনার কাছ থেকে জেনে নেন, ভেরি হেল্পফুল, ইন্ডাস্ট্রিয়াল।
পরিশ্রমী এবং ডেডিকেটেড, যেমন পড়াবে দেখবেন সব খেয়াল পান, এরকম হতে হবে। অর্থাৎ বোঝা গেল ইউ শুড হ্যাভ টু অ্যাটেন্টিভ ইন দ্য এডুকেশন অফ দ্য প্রফেশন। লাস্টলি যেটা হলো যে এখানেই আপনার প্রয়োজনীয় সবকিছু হয়ে যাবে। ক্যাপ্টেন যারা থাকবেন ম্যানেজমেন্টের সাথে অ্যাজ অথরিটি হয়ে যাবেন, আপনারা চালাবেন। টিচারদের সান্নিধ্যে থেকে আপনি সিনপসিস নেবেন, টিচার যেভাবে আপনাকে লিসন দিবে, রেফারেন্স করবেন, এগুলোও নেবেন। থার্ড হচ্ছে ছাত্রদের সুযোগ সুবিধা লেখাপড়া জনিত এটাকে ইফেক্টিভ ক্লাস এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা রাখবেন এই কোর্স চলাকালীন। এই জন্য একটা গ্রুপ করে নিতে হবে। তাহলে আবার জাস্ট রিমাইন্ড, দুজন আমাদের ছাত্রী এবং তিনজন আপনার প্রতিনিধি হয়ে যান এই সেকশনে, এবং একটা গ্রুপ করে ফেলেন, করে এগুলো করবেন। এটা হলি প্লেস, এটাকে ইউটিউবে, আপনার ইমেলে অথবা আদার মিসরাফটিং এ নিয়ে যাওয়া যাবে না, মাই ডিয়ার। আমরা এই যে আছি, ইউ আর অলসো অনার্ড অ্যান্ড সেম, though you are part and parcel, don't touch our volitas, এটাকে, হ্যাঁ, and to be of an over বলে of our respect all the situations and the situationary, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমাদের যে সম্মান, এটা যেন আপনি, ইউ মিন মি, মি মিন ইউ, স্টুডেন্টস, এটার নাম কি এডুকেশন স্টুডেন্ট অ্যাফেয়ার ডিসিশন, এটা আমাদের, এটা যেভাবে আছে এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে আরো সুন্দর করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সামারি করছি, কোর্সটা চালু হলো 15 তারিখে, আবার ক্লাস চালু হবে। অনেকের হয়তো একটু কষ্ট হয়েছে, বাট গেটার ইন্টারেস্টে আপনাদের জন্য এটা করা। কিছু কিছু জিনিস আছে যখন যে কোনো অর্গানাইজেশন অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনাকে গুরুত্ব দিয়ে করা হয়, সেটাকে আপনি মেনে নেবেন। এই জন্য আই রিকোয়েস্ট, প্লিজ টেক ইট পজিটিভলি। অনেক হয়তো রাস্তায় থাকবেন, অনেক হয়তো বাসায় আছেন, অথবা ঢাকা শহর থেকে বেরোতে হলে অনেক প্রিপারেশন লাগে, এটাকে গেটার ইন্টারেস্টে নেওয়া যায়। আই ফিল দ্য অ্যাবসেন্ট স্টুডেন্ট and you are here, we also saying the ক্লাস রেকর্ডিং পাবেন, আপনি সিনপসিস পাবেন, এগুলো সব দেওয়া হবে, কিন্তু বাইরে দিবেন না, অন্য সেকশনে না, আপনার এটা ক্যাপ্টেনের গাইডেন্সে থাকবে, গ্রুপে থাকবে। আর এইগুলো যে কোর্স ম্যাটেরিয়ালস পাঠালাম, এটাকে আপনারা ডেস্কটপে বা আন্ডার ইউর কালেকশন, অনলাইন সিস্টেম অথবা ফটোকপি যেগুলো করে রেখে দিবেন। তিনি যেটা বলতে চাইলাম, ক্লাস রুটিন মাস্টার শিডিউল আসছে, এটা পেয়ে যাবেন, কাজে অসুবিধা হবে না। চতুর্থত, যেখানে পরীক্ষা আপনার 17 সেপ্টেম্বর, ক্লাস আপনাকে 75 ভাগ থাকতেই হবে। আপনার নাম, যেমন আমাদের আব্দুর সবুর ভাই, আমার রোলটা লিখতে হবে সামনে, এভাবে রোলটা আপনার, যেমন আমার নাম আব্দুল হালিম শেখ, তো আব্দুল হালিম আল্লাহর নাম, এই জন্য আগে 01 যদি আমার রোল হয়, 01 আব্দুল হালিম। যেমন সোমাইয়া, ইউ আর রাইট, হ্যাঁ বোন। তারপরে আশরাফুল ইসলাম, ইউ আর রাইট। জয়বাবু, ক্লিয়ার। এই জায়গায় এই যে রেজিস্ট্রেশন না, ইওর রোল নাম্বার, যদি, আবার বলি, ইফ ইট ইজ নট ফাউন্ড ইন দ্য স্টুডেন্ট লিস্ট, প্লিজ কমিউনিকেট উইথ আওয়ার মামুন। অনেকে হয়তো প্রথম দিন ক্লাস তো টুতু বিচ্যুতি থাকতে পারে, ছুটে যেতে পারে, পজিটিভলি নেই, তখন মামুনের সাথে নিয়ে নেবেন, রোলটাকে সামনে দিয়ে দেন। কেন বলতেছি যে ইট উইল অটোমেটিক্যালি কাউন্টেড সফটওয়্যার সিস্টেম, আপনি যখন রোলই নেবেন, এই যে যেমন আমাদের আশরাফুল, তারপর রাকিবুল, এই রাকিবুল আপনি রেজিস্ট্রেশন না, রোল। রেজিস্ট্রেশন লাগবে না, রোল রোল। জেরিন তাসিন, তার রোল অনুসারে সার্টিফিকেট হয়, রেজিস্ট্রেশন না। তো এই জন্য আপনি রেজিস্ট্রেশন গুলোকে অমিট করে দেন। আর লাস্টলি যেটা, যে আপনাদের শিডিউল এগুলো প্রতি শনিবারে যাবে, সেটাকে আপনাকে জাস্ট টু কন্টিনিউ করতে হবে। আর সর্বোপরি পঞ্চমে যেটা বললাম, যে ইউ আর ভ্যালুবল, হ্যাঁ, আপনার সাথে এখানে কারা আছেন, ওই যে বললাম অনার অফ অফার, হ্যাঁ, যারা চাকরি করেন, বড় বড় কর্মকর্তা আছেন এখানে, আপনার সাথে সিএমএ, হ্যাঁ, আপনার সাথে এসিসিএ, সিপিএ, আপনার সাথে কি বলে যে ইন্টারমিডিয়েট, আপনার সাথে গ্রাজুয়েশন, ইভেন পোস্ট গ্রাজুয়েশন, বাট উই অলসো কিপ ভ্যালু বিকজ মোটো অফ ইউর, হ্যাঁ, and situation is very developed of your achievement, okay, কিন্তু মোটো অফ ইউ টু বিকাম সিএ। এই জন্য উই কিপ ভ্যালু হারমোনিয়াসলি টু অল, প্রত্যেকেই আমাদের কাছে সম্মানিত, and we will assure that we will keep it
and to ensure all sorts of what services support now. আমরা খাদে মনে করি নিজেকে, এবং এডুকেশনে আমরা এইভাবেই লেগে থাকি ডাউন টু টাস্ক। আমরা যেভাবে বলি এর চেয়ে আরো বেশি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা এটা বুঝতে পারবেন। যেটা হলো সর্বোপরি, যেটা এখানে টিচার যা দিবেন আপনি নিয়ে নেবেন, আগ বাড়িয়ে বলার দরকার নাই। যেটা ইফ জাস্ট টু কভার অফ ইউর, আই থিঙ্ক, নট আন্ডারস্ট্যান্ডিং ম্যাটার্স, প্লিজ এটারে বলে ওভার ইট অর ক্রস ইট অর জাম্প ওভার দ্যাট। একজন হয়ে গেছে, আমি জানতে পারিনি, ছেড়ে দেব। যেটা আমি পারি না সেটা আমি প্রশ্ন করব, নীরব থেকে কানে রেখে। এভাবে হবে না, এই জন্য আপনাকে রেসপন্স করতে হবে। These are the main techniques to make the effective online system of your any session, my dear. আমি টেকনিকের কথা বলে, তো এই দোয়া থাকলো। আর কি বলে যে এনি প্রবলেম উই আর হেয়ার, নট থিঙ্ক ইউর অ্যালোন। সেকশন 4 এর কথা আমি বলতেছি, এখানে এটা সেকশন, ইয়াস, মোহাম্মদ স্যার ইজ হিয়ার আর প্রাউড। তো এই জন্য আপনারা কখনো নিজকে একাকী ভেবেন না। উই আর সাইড বি সাইড ফর দ্য সারাউন্ডিং দ্য সাইক্লিক সিস্টেম, অল অফ ইউ। যে কোনো অসুবিধা আমরা আছি, বলবেন। বাট মাই ডিয়ার, টেক ইউর ইন্টেনশন, টেক ইউর ডিটারমিনেশন, টেক ইউর হোয়াট থিঙ্কিং that I will come regularly in the class. ক্লাসে না আসলে সব বৃথা। আমাদের প্রত্যেকটা টিচার রিসার্চার, মনে রাখবে। মামুন স্যার পাশ করেই অত্যন্ত মেধাবী ছিলাম। আমি ওদেরকে টেক ইট আন্ডার ইউর, আই থিঙ্ক, জাস্ট টু ফলো, অথবা এটাকে আরো ভালো ভাষায় বলি যে ক্যারেক্টারিস্টিক্স ফলো, মানে ওর চারিত্রিক সব কিছু নিয়ে নেন। প্লেসধারী ঢাকা ইউনিভার্সিটি। আর এই ছিল, সুবিধা হয় এক না বিনে, এই জন্য এখানে দুইটাতেই চান্স পাইছে। লেকচারশিপ পাইছে, ঢাকা ইউনিভার্সিটি হয় না, সি হয়ে গেছে। And he's also the prominent and figure, like icon of our CA. আমি একটা কথা বানায় বলতেছি, তো এই জন্য ওনার বই এগুলো আমাদের সিএ প্রফেশনে ফর সার্কুলেশন, হ্যাঁ, and also making awareness and motivational aspects of totally। একটা যদি ওই দুইটা বইয়ে যা পড়ছে এমনি বুঝে যাবে যে আমি সিএ পড়তে আসছি, কিভাবে আমি কি করবো। এই জন্য বইগুলো পড়বেন, কেনার দরকার নাই, লাইব্রেরিতে আছে, লাইব্রেরিতে পড়বেন বসে বসে। স্যার যখন আসবেন, স্যারকে প্লিজ ইউটিলাইজ to gear up of your studies and making more development। অডিট অ্যাসুরেন্স না কি, আপনার যেটা খুশি সেটা, কারণ উনি ম্যানুয়াল লেখেন, উনি সিলেবাস করছেন, তো উনি পারে নাকি কেস স্টাডি যেগুলো করায় ক্লাস, ওগুলোই সব। অ্যান্ড ফার্স্ট অ্যাটেম্প ফার্স্ট চান্স ম্যাক্সিমাম। যে কেউ এসেও বলেন যে স্যার কোশ্চেন করছেন নাকি আমাকে। তো এই জন্য মাহমুদ স্যারের ক্লাস তো করবেনই, ইনক্লুডিং অল দ্যাট, এক একজন মাল্টি অ্যান্ড ডিফারেন্সিয়েট অফ দ্য টেকনিক্স। এইগুলো আপনি কোচিং এ আসেন পাবেন, এগুলো আপনি প্রাইভেট পড়ে পাবেন না, এগুলো ফার্মে বসে হবে না, এটা ইন কোর্স এখান থেকে আপনাকে নিতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া থাকলো, দোয়া করেন। আমি আর এক সেকশনে যাব, এই জন্য ক্যাপ্টেন যারা হবেন যোগাযোগ রেখেন। আর আল্লাহ রহমতে তাহলে কি, ফার্স্ট হচ্ছে থ্যাংক ইউ। করতে রাখুন, সেকেন্ড হচ্ছে আপনি লেখাপড়ায় এগিয়ে যান, সাথে ক্লাসে থাকুন। থার্ড যেটা, সেটা হচ্ছে পরিবারকে কাছে রাখুন। মামুন স্যার একটু অনুমতি নেই। মামুন স্যাররা হ্যাঁ, থাকলে তো আমরা এমনি আসতে হয় প্রথম দিন, আমি একটু আগে বললাম, হ্যাঁ, ইউ আর নট প্রেজেন্ট। মামুন স্যারেরা থাকলে আমাদের থাকার প্রয়োজন হবে না। এবং শুধু স্যার যা বলবেন সেটাই না, টেক ইউর ক্যারেক্টার জাস্ট ফলো। আপনি সিএ হতে হলে, আপনি প্রফেশনাল হতে হলে, আপনাকে এক্সপোজার হিসেবে উত্থাপন করতে হলে, আমি আলমে আল্লাহ লং লিভ হিম, আমাদের মামুন স্যারকে এই ধরনের আরো যারা আছে ফলো করে, তাহলে আপনি সিএ হতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আসসালামু বিদায় আলাইকুম। ওকে হেলেন ভাই, আগামী ঈদ মোবারক। ভাই, ভাই বোনেরা, বিদায় নিলাম, ভয় নাই, আমরা সাথে আছি, আল্লাহ আছে সাথে আমাদের। সালাম ঠিক আলাইকুম। আছে। আসসালামু আলাইকুম। তো লং ব্রেক। আচ্ছা যাই হোক, আমরা দ্রুত শেষ করি। আমি 9টার মধ্যে শেষ করে দিতে চেয়েছিলাম, হালিম ভাই আসার জন্য সেটা পারলাম না। তো আমি যে টপিকটা শুরু করতে চেয়েছিলাম যে রিলেট ইউর স্টাডি উইথ ইউর ওয়ার্ক। কাজের সঙ্গে পড়াকে যত সম্পৃক্ত করতে পারবেন
দেখবেন যে কাজ করতে যে অনেক বেশি পড়া হয়ে গেছে। এবং ফার্মে দেখবেন যে 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 যত বেশি কাজ করে সে দ্রুত পাস করে। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, মনে করেন আপনাকে একটা ক্লায়েন্টে ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করতে দিয়েছে, তাহলে আপনার কি করা উচিত? ফিক্সড অ্যাসেট রিলেটেড যে আইএস গুলো আছে, IS 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, IS 36 ইম্পিয়ারমেন্ট অফ অ্যাসেট, IS 38 ইনট্যাঞ্জিবল অ্যাসেট, আরো দুই তিনটা আইএস এর সঙ্গে যুক্ত, আমি সেদিকে না যাই। তো এই তিনটা আইএস সম্পর্কে আপনার মিনিমাম ধারণা থাকা উচিত। সো আপনি পড়ে ফেলবেন। ইনভেন্টরি নিয়ে যখন কাজ করতে দিবে IS 2 পড়বেন। রিলেটেড পার্টি নিয়ে যখন কাজ করতে দিবে IS 24 পড়বেন। এইভাবে কাজকে পড়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সিনিয়রের কাজকে, জুনিয়রের কাজকে সিনিয়র রিভিউ করবে, সিনিয়রের কাজকে জব ইনচার্জ রিভিউ করবে, জব ইনচার্জের কাজকে সুপারভাইজার বা ম্যানেজার রিভিউ করবে, সুপারভাইজার বা ম্যানেজারকে ডিরেক্টর রিভিউ করবে, আর ডিরেক্টরকে পার্টনার রিভিউ করবে। এটা হচ্ছে হায়ারার্কি যদি আমি বলি। রেগুলার লেখাপড়া করতে হবে, কম হলেও গ্রুপ স্টাডি করতে পারলে ভালো। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যদিও এখানে পাস্ট কোশ্চেন পেপার রিভিউ করার তো এমন সুযোগ নাই, যেহেতু কোশ্চেন দেওয়া হয় না। গুড হ্যাবিট নিয়ে কথা বলেছি, সিলি ম্যাটার নিয়ে ছুটি না নিতে বলেছি। সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে খুব কনসাস থাকতে হবে। এখন আবার দুই তিনটা বই নিয়ে একটু বলবো। কেউ যদি লাইফে খুব ডিমোটিভেটেড থাকেন, বা মনে হচ্ছে যে না, আসলে আমাকে দিয়ে কিছু হবে না, আমার মোটিভেশন দরকার, তাহলে এই বইটা পড়তে পারেন। এই বইটা পড়ে এক মেডিকেল স্টুডেন্ট আমাকে নক করেছিল মেসেঞ্জারে। সে ক্লাস 5-এ কি সমাপনী পরীক্ষা না কি হয়, বা সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল। 8-এ ভালো রেজাল্ট, এসএসসি ইন্টারমিডিয়েটে, এসএসসি তে ভালো রেজাল্ট, পরে ইন্টারমিডিয়েট পড়ছে নটর ডেমে, সেখানে ভালো রেজাল্ট। সে বুয়েটেও চান্স পেয়েছিল, কিন্তু তার ডিজায়ার্ড সাবজেক্টে পায় নাই। পরে মেডিকেলে পরীক্ষা দিয়েও চান্স পেয়েছে। আপনারা জানেন মেডিকেল বুয়েটে দুই ধরনের পরীক্ষা সিস্টেম, তারপরে সে দুইটাতে চান্স পেয়েছে, কত মেরিটোরিয়াস। কিন্তু সে মেডিকেলে ভর্তি হয়ে লেখাপড়া করে না। কেন করে না? তার বুয়েটে যে সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, তার লাইফের, তার তো ইচ্ছা পূরণ হয় নাই। তো সে বিভিন্ন খুঁজে খুঁজে মোটিভেশনাল বই পড়ে। এই বই সে, এখানে কমার্সের অনেক কিছু আছে, সে সায়েন্সের স্টুডেন্ট, এই বই সে রকমারিতে দেখে এই বই সে কিনে পড়ছে। পড়ে আমাকে মেসেঞ্জারে নক করছে যে স্যার, আমি হাইলি মোটিভেটেড, আমি পাশ করে আপনার সাথে দেখা করতে ঢাকায় আসবো, আমাকে একটু দেখা করতে দিবেন। তো ওই ছেলেটার এই রেসপন্স পাওয়ার পরে মনে হয়েছে যে আমার বই লেখাটা কিছুটা হইলে সার্থক। আমার এই বইটা যদি একজনের লাইফও চেঞ্জ করতে পারে, এটা আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে অনেক পাওয়া। এরপরে যেটা, এখনো যদি কারো সিএ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে, পড়বো কি পড়বো না, যেহেতু আপনারা প্রি আর্টিকেল শিপে চলে আসছেন, আমি ধরে নিচ্ছি সবাই অলরেডি মোটিভেটেড। তারপরও যদি মনে করেন যে আসলে সিএ পড়লে কি হবে, কেন পড়বো, চাইলে এই বইটা পড়তে হবে। আমার যে বইটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এটা, যে সিএ কিভাবে পড়বো। তো আপনি সিএ পড়তে আসছেন, এখন আসলে কিভাবে সিএ পড়া উচিত, সেটা কিভাবে পড়বেন, একটা জেনারেল গাইডলাইন এই বইটা পড়লে পাবেন। এরপরে লাস্ট যে বইটা লিখেছিলাম, যে ক্যারিয়ার হিসেবে সিএটা কেমন। দেখেন, ওই যে আপনাদেরকে অনেকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলছিলেন না, আমি সেখানে, এখানে দুইটা জিনিস কভার করা আছে। সিএ, সিএ হওয়ার সুবিধা, আর সিএ হওয়ার অসুবিধা তো লেখা যায় না, এই জন্য লিখছি সিএ হওয়ার চ্যালেঞ্জ। আমরা লাস্ট স্লাইডে চলে আসছি। জীবনে স্যার সাকসেসফুল হওয়ার সিএ কোনো হওয়ার সুবিধাও শর্টকাট? আছে। হ্যাঁ ফয়সাল, সিএ হওয়ার অসুবিধাও আছে স্যার। অসুবিধা আছে না? ওই যে বললাম, আপনি সিএ পাস করে ভালো টাকাও, অনেক টাকা ইনকামও করতে চাইবেন, বড় পোস্টেও থাকতে চাইবেন, আবার আরামে চাকরি করতে চাইবেন, 6টা বাজলেই চলে যাবেন, কোনো প্রেশার ট্রেশার নিতে চান না।
স্যার 20 হবে? বছর চাকরি করে চাকরি হ্যাঁ ফয়সাল, বুঝি নাই। আপনার কথা কেটে কেটে আসতেছে। 20 বছর চাকরি ছাড়ে, তখন পেশার না নিতে পারলে ছাড়ে দিব। হোয়াটএভার। সো লাইফে স্যার সাকসেসফুল হওয়ার নেটওয়ার্কের কোনো সমস্যা তো স্যার, শর্টকাট? আমি বলছি স্যার আমরা যদি 20-25 বছর চাকরি করি পরে চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ দিবেন, না হলে প্র্যাকটিস করবেন, অনেক হয়ে আছে। লাইফে সাকসেসফুল হওয়ার কোনো শর্টকাট, কোনো টেকনিক নাই। আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে পেইন নিতে হবে, কিছু পেতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। তারপর যেটা বলতেছি, নিড টু নো হাউ টু ডিল উইথ পিপল। আপনার পিপল ডিলিংসটা ভালো করে শিখতে হবে, যেহেতু আপনি সিএফও বা সিইও হতে চান। অনেক মানুষ আপনাকে ডিল করতে হবে। সো হাউ টু ডিল উইথ পিপুল, এই এই লাইনে এক্সপার্টিস অর্জন করতে হবে। এবং আমার লাইফের এই স্টেজে এসে আমার একটা গ্রেট লার্নিং হচ্ছে, মনে করেন আমি লাইফে একদম ছোটবেলা থেকেই ফার্স্ট হইতাম। তো একদম প্রথম দিকে রেজাল্ট থাকলে যেটা হয়, আমরা লেখাপড়ার পিছনে অনেক বেশি সময় নষ্ট করতাম। তো আমাদের যেটা হয়, যারা এই বই নিয়ে, মানে যারা একদম প্রথম দিকে থাকে, এদের না এই বাস্তব জীবন নিয়ে অভিজ্ঞতা একটু কম থাকে। আপনার লেখা, আমি যেটা আমার এই লাইফে এসে বুঝি, লাইফে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওই পঞ্চম দশম হয়েও যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিভিন্ন জিনিসে যদি নিজেকে এনগেজ করা যায়, রিয়েল লাইফটা সম্পর্কে যদি ভালো জানা যায়, ও প্রফেশনাল লাইফে যে ভালো করবে, সেই জিনিসটা খুব জরুরি। কমিউনিকেশন একটা আর্ট। কিভাবে কমিউনিকেশন করবেন এটা আপনাকে শিখতে হবে, ভালো কমিউনিকেশন কিভাবে করা যায়। একটা শর্টকাট টেকনিকের কথা আমি বলতে পারি, যদিও আমি খুব ব্যস্ততার কারণে খুব একটা বেশি পড়ার সুযোগ পাই না। আপনি যদি শর্টকাটে কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে চান, একটা শর্টকাট টেকনিক হচ্ছে রিড দ্য অটোবায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন। বিশেষ করে যে অটোবায়োগ্রাফি উনি নিজে লিখছেন, এই দুনিয়ার সফল মানুষের অটোবায়োগ্রাফি পড়তে পারেন। ওইখানে তার চ্যালেঞ্জ, তার হার্ডেল, কিভাবে সে সফল হয়েছে সেই গল্পটা পাবেন, এবং সেটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে এখানে আমি শেষ করব, তারপরেও আপনাদের সঙ্গে যেহেতু লম্বা একটা বন্ধ যাচ্ছে, আমি একটা ফার্স্ট লেকচারটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে বন্ধের মধ্যে আপনারা পড়তে পারেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে এখনই করতে পারেন, না হলে আমি ক্লোজ করব। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমাদের প্র্যাকটিস করার জন্য কি কোনো অফিসিয়াল প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে বা কোয়েশ্চেন ব্যাংক আছে? না, এরকম নাই, বাট অনেকে হয়তো করছে, নীল খেতে গেলে পাইলে পাইতে পারেন, বা অনেকে টাকার বিনিময়ে এরকম মক টেস্ট নেয়, আমি যেটা থার্ড শুনছি। পার্টির গুলো না? আর আমি যেটা করতে পারি, আমি যেটা করব, আমার লেকচার গুলা শেষে আমি আপনাদের কিছু কিছু প্রত্যেক চ্যাপ্টারে কিছু স্যাম্পল কোশ্চেন দিব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার, লেকচারটা পেয়েছেন আপনারা চ্যাট বক্সে? চ্যাট বক্সে লেকচার লেকচার পেয়েছি আমরা। জি জি স্যার স্যার পেয়েছি। পেয়েছি। পাওয়া গেছে জি স্যার। স্যার, জি স্যার, জি স্যার। Yes, sir. তো আজকে তো জেনারেল আলোচনা হলো, এরপরে ক্লাস নেই। আপনাদের যদি ক্লাস নেওয়ার ওয়ে বা টেকনিক বা ক্লাস কিভাবে নিচ্ছে, আপনাদের নিজস্ব যদি কোনো ফিডব্যাক থাকে যে স্যার এইভাবে না পড়িয়ে ওভাবে পড়ালে ভালো হতো, তো আমি চেষ্টা করবো সেটাকে অ্যাডপ্ট করার জন্য। তো সবার জন্য শুভকামনা থাকলো। সামনে কোরবানির ঈদ, ঈদ মোবারক। আমার জন্য, আমার আপনার ফ্যামিলির জন্য জন্য দোয়া করবেন, ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া থাকলো। ঈদ মোবারক স্যার। আপনি স্যার আজকে কথা ঠিক আপনার বলে সাথে আছে। কানেক্ট হওয়ার ঈদ মিডিয়াম কি মোবারক লিঙ্কডইন? স্যার। আহ কোথায় কানেক্টেড হতে যাচ্ছেন? স্যার লিঙ্কডইন আছে আপনার স্যার? স্যার লিঙ্কডইন আপনাকে লিঙ্কডইন কানেক্ট আছে, হ্যাঁ। রিকোয়েস্ট দিয়েছে স্যার। লিঙ্কডইনে দেখতে পারেন। তারপরে আমার ফেসবুক আইডি হচ্ছে অবশ্য মামুন আব্দুল্লাহ। আর আমার ওই যে ইউটিউব চ্যানেলে দেখবেন যে আমার অনেক ভিডিও আপলোড করা আছে, সো সেখানেও আপনারা দেখতে পারেন। ইটস আপ টু ইউ। ঠিক আছে। স্যার আপনার ইউটিউব চ্যানেলটার নামটা কি? ওই যে বললাম, আব্দুল্লাহ আল মামুন এফসিএ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার ওকে। বইটা কি স্যার রকমারিতে পাওয়া যাবে?
রকমারিতে পাওয়া যাবে, হ্যাঁ, আমার সব বই রকমারিতে পাওয়া যাবে। ওকে স্যার, ঠিক থ্যাংক ইউ স্যার আছে। স্যার। একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, স্যার ভুল না করে থাকলে স্যার আপনি স্যার প্রবাবলি একনবীনে আছেন স্যার। সো হ্যাঁ, একজন স্টুডেন্ট স্যার একনবীনে জয়েন করার জন্য কিভাবে প্রিপারেশন নিবে স্যার? আই মিন পরীক্ষা অ্যাটেন্ড করা থেকে শুরু করে ভাইবা পর্যন্ত। এখানে প্রিপারেশন মানে আপনার রেজাল্ট ভালো না থাকলে তো আপনি এখানে ঢোকার সুযোগ পাবেন না। তো রেজাল্ট ভালো থাকলে তারপরের প্রসেসগুলো অত কঠিন না। ঠিক আছে। স্যার রেজাল্টের পাশাপাশি আর আদার্স কিরকম মানে সার্টিফাই থাকা লাগে, মানে কারিকুলাম অ্যাক্টিভিটিস? এক্সেলটা একটু ভালো জানা উচিত, খুব প্রয়োজন এক্সেল। স্যার এক্সেলটা এক্সেলে খুব কি ভালো। অ্যাডভান্স লেভেল নাকি নর্মাল লেভেল হইলেও হবে? অ্যাডভান্স লেভেল যেখানে খুব লাগবে তা না, কিন্তু অ্যাডভান্স লেভেল আপনার লাইফে কোনো না কোনো সময় লাগবে। যত ভালো আর জানবেন স্যার এক্সেল তত এক্সেল ভালো। প্লাস পাওয়ার বিআই এগুলো? হ্যাঁ, এগুলো জানতে পারেন। তারপরে পাওয়ার পয়েন্ট, অনেক সময় প্রেজেন্টেশন তৈরি করার জন্য পাওয়ার পয়েন্ট লাগে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমি আপনাকে লিঙ্কডইনে রিকোয়েস্ট দিয়েছি কিছুদিন আগে, কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করবেন। তো রিকোয়েস্ট আসে, আচ্ছা দেখি। সাদ মাহমুদ আমার আইডির নাম স্যার, আপনাকে রিকোয়েস্ট দেওয়া আছে। আমি যদিও লিঙ্কডইনে আসলে খুব সরব না। আমি হচ্ছে ফেসবুকেও মাঝে মধ্যে ঢুকি, কিন্তু লিঙ্কডইনে আমার পদচারণা খুবই কম। স্যার যখন আর কি প্রবেশ করবেন তখনই আর কি 6 মাসেও মনে হয় আমি একটা পোস্ট দেই কিনা সন্দেহ আছে। আচ্ছা ঠিক আছে, দেখবো। হ্যাঁ, স্যার দেখবেন। আরেকটা স্যার প্রশ্ন। আপনার ফেসবুক আইডির লিঙ্কটা যদি একটু দিতেন। এইখানে লিঙ্ক আমি নামটা লিখে দেই, দেখবেন যে একটা স্পিকার মুখে দিয়ে, মানে একটা মাইক দিয়ে আমি কথা বলতেছি। জি স্যার। আর আমার চেহারা তো টুকটাক দেখছেন। এটা হচ্ছে আমার ফেসবুক আইডির নাম আর কি। হ্যাঁ, তো স্যার আমাদের ঠিক আছে স্যার। গ্র্যাজুয়েশনের পর আমরা মানে যারা প্রিয়ারটিকে করছি, আমাদের তো গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি প্রফেশনাল লেভেলটা শেষ হয়, তাহলে গ্র্যাজুয়েশনের পর যখন আমরা মানে ফার্মে জয়েন করব, সেক্ষেত্রে ভালো ফার্মে জয়েন করতে হলে আমাদের মানে কিভাবে এটা করা উচিত আর কি, মানে ভালো সে- রেজাল্ট, ভালো ইনস্টিটিউশন দরকার। আহ, ভালো রেজাল্ট বলতে আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট। অবশ্যই। আচ্ছা। মানে আপনি কোথা থেকে গ্রাজুয়েশন করছেন, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা, যদি হচ্ছে টিইউ থেকে যারা পাশ করে, ওদের নর্মালি কতটুকু সিজি থাকলে তারা ভালো ফার্মগুলোতে অ্যাপ্লাই মানে তাদের জন্য হয় আর কি? 3.5 অ্যান্ড অ্যাভাব হলে খুব ভালো আর কি। 3.5-এর উপর? 3.3-4 হইলেও মোটামুটি চলে। হ্যাঁ। অ্যান্ড এক্সট্রা কোনো ইসিএস লাগে স্যার? না, এক্সট্রা তেমন কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি বাসায় যাব, আসলে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, সরি রাখি। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালামু আসসালাম, ভালো আলাইকুম থাকেন। স্যার। যারা ঈদ আচ্ছা, মোবারক সিনিয়র স্যার। তারা ঈদ আমাদের সাথে মোবারক একটু স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।